ওয়েলকাম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আজকে 3-1-2025। আজকে আমার সারাদিনের পড়ার শিডিউলটা ছিল বিজ্ঞান, চলতরিৎ থেকে কাশফার সূত্র, ইংলিশ গ্রামার, প্রিমিয়ার বই থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ক্লোজ এবং সেন্টেন্স, বাংলা সাহিত্য আধুনিক যুগ যতটুকু পারি রিভিশন করব এবং গণিত বাস্তব সংখ্যা টাইপ 3। তো চলুন প্রথমেই দেখাই আজকে বাংলা সাহিত্য কি পড়লাম। দেখুন, বাংলা সাহিত্য যেহেতু আমার রিভিশন, সেহেতু আমি চেষ্টা করি তুলনামূলক একটু বেশি পড়ার, যতটুকু পড়া যায়। তো আজকে পড়েছি সাহিত্যিকদের উপাধি। দেখুন, এখানে বিভিন্ন সাহিত্যিক আছে, তাদের উপাধি। গুণরাজ খান, যেমন মালাধর বসুর। এরপর দেখুন তর্করত্ন, মহামহোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, এটা কিন্তু এর আগে বিসিএস এর ছিল, এই আর কি। দেখুন, এখানে দুইটা ইম্পর্টেন্ট আছে। সাহিত্য রত্ন হচ্ছে নজিবুর রহমান এবং সাহিত্য বিশারদ আব্দুল করিম। এখানে এটা মনে রাখার আমি একটা সহজ টেকনিক বের করেছি, সেটা হলো সাহিত্য রত্ন, রত্নতে ন আছে, নতে নজিবুর রহমান, এবং রত্নতে ন এবং নজিবুর রহমানে ন। দেখুন লেখা আছে এখানে, রতে হচ্ছে রত্ন এবং রতে রহমান, এটাও মনে রাখতে পারেন। আবার নতে রত্ন, নতে নজিবুর রহমান, যেটা ভালো মনে হয় মনে রাখতে পারেন, মনে রাখতে সুবিধা আর কি, জাস্ট টেকনিক অবলম্বন করে। পরে রবীন্দ্রনাথ ঠাকুর, বিহারীলাল, ভোরের পাখি। পরে পূর্ববর্তী বছর কিছু প্রশ্ন। পরে আছে কবিদের উপাধি। দেখুন বিভিন্ন কবিদের যে উপাধি, আমি দেখুন এইটা কিন্তু দুই রকমের হাইলাইটার দিয়েছি, কারণ এক পাশে উপাধি এবং আর এক পাশে কবি, যাতে আমার পড়তে সুবিধা হয়, রিভিশন করতে পরবর্তীতে সুবিধা হয়। এবং আমি কিন্তু যখন পড়েছি তখন খাতায় বারবার একটা টপিক লিখেছি, বারবার। তাহলে কি হয়, আমার মনে রাখতে সুবিধা হয়। কবিদের উপাধি, দেখুন কবিদের উপাধি এই যে এখানে কয়েকটা 4টা ইম্পর্টেন্ট তথ্য আছে। রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি দেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। জীবনানন্দকে নির্জনতম কবি আখ্যায়িত করেন বুদ্ধদেব বসু। জমিদার রঘুনাথ রায়কে মুকুন্দরাম চক্রবর্তী আখ্যায়িত দেন কবি কঙ্কন, এবং মহাশয় কৃষ্ণচন্দ্রকে ভারতচন্দ্র রায়গুণাকার উপাধি। এরপরে কিছু ছদ্মনাম, এগুলো দেখেছি, জাস্ট পুরাতনগুলোই পড়ার, যেগুলো রিভিশন করেছি। এইটা দেখুন, বানভট্ট, নিহাররঞ্জন গুপ্ত, এটা কিন্তু কনফিডেন্সের মডেল টেস্টের একটা পরীক্ষা চলে এসেছিল, 47-এর একটা পরীক্ষায় মডেল টেস্ট আর কি কনফিডেন্সের। এখন তো অলরেডি কনফিডেন্সের মডেল টেস্ট প্রায় শুরু হয়ে গেছে ওখানে। পরে ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, দেখুন এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যগুলো, এগুলো কিন্তু আমি বারবার করে পড়েছি এবং প্রশ্ন সমাধান করেছি। দেখুন এরপরে প্রশ্ন সমাধান করেছি এবং বারবার লিখেছি। দেখুন ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য কতবার লিখেছি একটা জিনিস, অনেকবার লেখার চেষ্টা করেছি। ওই দেখুন মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থগুলো, নাট্যকার এবং নাটক, উপন্যাস, বারবার পড়েছি এবং বারবার লিখেছি। বাংলা সাহিত্য কিন্তু আমরা ভুলে যাই, এজন্য বারবার পড়তে হবে, বারবার লিখতে হবে। পাশে একটা খাতা রাখবেন, আমার মতো চেষ্টা করবেন যাতে বারবার লেখা হয়, এতে আপনার হাতের লেখা দ্রুত হবে এবং হাতের লেখা সুন্দর হবে। এখানে হয়তো আমি খসড়া করেছি, কিন্তু আমি যখন খাতায় লিখব অবশ্যই এর থেকে অনেক বেশি সুন্দর হবে। যাই হোক, এখানে আরো কিছু পূর্ববর্তী বছরের কিছু প্রশ্ন। আজকে 45 পেজ থেকে 56 পেজ পর্যন্ত পড়েছি, আজকে বাংলা সাহিত্য পড়াশোনা। ডাইজেস্ট থেকে পড়েছিলাম বিজ্ঞান পড়েছি চলতরিৎ, আধান, এরপরে তড়িৎ প্রবাহ বিভিন্ন মাধ্যম, পরিবাহী, অন্তরক এবং অর্ধপরিবাহী। এখানে উল্লেখ্য অন্তরক মানে কিন্তু বাধা, যেটাই হচ্ছে চলাচল করতে পারে না, একদমই করতে পারে না, সেটা হচ্ছে অন্তরক, যার ভালো বাংলা হচ্ছে বাধা। দেখুন এখানে একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে, অপরিবাহীর ক্ষেত্রে
ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডে বড় ব্যবধান থাকে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে অল্প ব্যবধান এবং সুপরিবাহীর ক্ষেত্রে ওভারল্যাপ থাকে। এটা কিন্তু 44 বিসিএস এসেছিল যে সুপরিবাহীর ক্ষেত্রে ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডে ওভারল্যাপ থাকে। কি থাকে? উত্তরটা ছিল ওভারল্যাপ থাকে। তো এখানে হচ্ছে বড় ব্যবধান, অল্প ব্যবধান এবং ওভারল্যাপ। পরে দেখুন একটা আমাদের একটা সহজ একটা জিনিস আমাদের প্রায় দৈনন্দিন জীবনে ঘটে থাকে। বিদ্যুৎবাহী তারে পাখি বসলেও সাধারণত বিদ্যুৎ স্পষ্ট হয় না বা বিদ্যুতে সে আকর্ষণ করে না। এর কারণ হচ্ছে মাটির সাথে তারের সংযোগ থাকে না। অর্থাৎ মাটির সাথে যদি তারের সংযোগ থাকতো তাহলে কিন্তু পাখিকে বিদ্যুতে পিষ্ট করত। এরপরে যন্ত্রের নাম ও কাজের ধরন, কাশফের সূত্র। আবার দেখুন যখন পড়বো বারবার লিখবো, একটা টপিক 3-4 বার লিখলে তো আমার খুব বেশি সমস্যা নেই, কিন্তু যদি পড়াটা মনে রাখতে চাই তাহলে কয়েকবার লেখা উচিত, তাহলে এগুলো কিন্তু মনে থাকে আমাদের। খসড়া করে লিখুন, কোনো সমস্যা নেই, কিন্তু পাশে লেখার চেষ্টা করুন। এই হচ্ছে আজকের বিজ্ঞান পড়াশোনা। দেখছিলাম অ্যাডভার্বাল ক্লোজ। অ্যাডভার্বাল ক্লোজ এর কিছু গুরুত্বপূর্ণ অংশ দেখুন। অ্যাডভার্বাল ক্লোজ কিন্তু নাউন ক্লোজের বিপরীত, কারণ নাউন ক্লোজে ইট দ্বারা রিপ্লেসমেন্ট করা যায়, কিন্তু অ্যাডভার্বাল ক্লোজ করা যায় না ইট দ্বারা রিপ্লেসমেন্ট। আবার নাউন ক্লোজের আগে অ্যান্টিসিডেন্ট থাকে, অ্যাডভার্বাল ক্লোজের আগে অ্যান্টিসিডেন্ট থাকে না। তো আমরা যদি নাউন ক্লোজটি একটু ভালো করে পড়ি তাহলে কিন্তু আমরা অ্যাডভার্বাল ক্লোজের অনেক কিছুই মনে রাখতে পারবো এবং শিখে যাব। এরপরে অ্যাডভার্বাল ক্লোজের কিছু গুরুত্বপূর্ণ টপিক দেখেছিলাম। দেখুন অ্যাডভার্বাল ক্লোজ কয়েক প্রকার হয়। অ্যাডভার্বাল ক্লোজ অফ টাইম, প্লেস, পারপাস, রিজন, কন্ডিশন, কম্পারিজম ইত্যাদি। এরপরে কারেকশন অফ অ্যাডভার্বাল ক্লোজ, পরবর্তীতে সেন্টেন্স। এই পর্যন্ত আজকে ইংরেজি দেখেছি, ইংরেজি সাহিত্য গ্রামার, ইংরেজি গ্রামার প্রিমিয়ার থেকে কিছু ম্যাথ প্র্যাকটিস করেছি। টাইপ 3 এবং 4 আজকে প্র্যাকটিস করেছিলাম। দেখুন টাইপ 3 হচ্ছে মৌলিক সংখ্যা সম্পর্কিত সমস্যা। এইখানে আমার কাছে মনে হয়েছে মৌলিক সংখ্যাগত যে বিষয়গুলো এগুলো কিছুটা মুখস্থের, কারণ দেখুন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। এখানে কোন কোনটি মৌলিক সংখ্যা আছে সেটা আমি মুখস্থ করেছিলাম। এখানে আমি একটা জিনিস মোবাইল নাম্বার অনুযায়ী মানে ক্রমটা অনেকটা মোবাইল নাম্বারের মতো মনে রেখেছি, যেমন 4422322321। মানে অনেকে হয় না যে 01, ওটা আর কি ওইভাবে মনে করছি যে 442232223221 এভাবে। এরপরে মৌলিক সংখ্যার অঙ্কগুলো, এই বাস্তব সংখ্যায় এখানে এই বইতে শুধু বিগত বছর প্রশ্নগুলো দিয়ে দিয়েছে, ওগুলোই জাস্ট প্র্যাকটিস করেছি। দেখুন এখানে বিসিএস এর প্রশ্ন সহ বিগত বছর প্রশ্নগুলো দিয়ে দিয়েছে। পরে প্যাটার্ন 5 পর্যন্তই করেছি। দেখুন এখানে ম্যাথগুলো প্র্যাকটিস করেছি নিজে নিজে। প্যাটার্ন 4 এবং প্যাটার্ন 5 এই আর কি আজকে প্র্যাকটিস করেছিলাম ম্যাথগুলো। পরবর্তীতে আমি হয়তো প্যাটার্ন 4 করব। তো এই হচ্ছে আজকে আমার সারাদিনের পড়াশোনা। জানুয়ারি মাসের 3 তারিখ, আসলে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, পড়াশোনা করাও খুব কষ্টদায়ক হচ্ছে। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, 12টার দিকে ঘুমালে প্রায় 9টা 9:30টাও বেজে যায়, অনেক সময় 9:45টাও বেজে যায়, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। এর জন্য পড়াশোনা শুরু করতেও দেরি হয়ে যায়। মূলত সকালের টাইমটাই পড়াশোনার সবচেয়ে আদর্শ সময়, কারণ সারাদিনের সবচেয়ে যে সময়টা কাজে লাগানো যায় সেটা হচ্ছে সকালের সময়টা। তো যাই হোক আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাকিবস বিসিএস প্রিপারেশন।